হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদ আছো, ভালো আছো। তোমাদের সবাইকে এই মধ্য দুপুরে তোলারাম কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আমি আজকে তোমাদেরকে অর্থনীতির তৃতীয় পত্রের চ্যাপ্টার ভোগ ও সঞ্চয় অপেক্ষক এই চ্যাপ্টারটা পড়াবো। বিগত 3-4টা ক্লাস আমি এই চ্যাপ্টারের উপর নিয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো সঞ্চয় বা সেভিংস সম্বন্ধে। তাহলে ক্লাস শুরু করার আগে আরেকটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা বিবিএস আছো তারা তাদের গ্রুপ নেমটা লিখে কমেন্ট বক্সে গ্রুপের নাম লিখবে এবং নিজেদের নাম এবং রোল নাম্বারগুলো দিবে। আর যারা বিএসএস গ্রুপের আছো তারা কমেন্ট বক্সে নিজেদের গ্রুপ নেমটা লিখে নিজেদের নাম এবং রোল নাম্বারগুলো দিবে। এগুলো তোমাদের হাজিরা হিসেবে সংরক্ষণ করা হবে। তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো ভোগ এবং সঞ্চয় অপেক্ষক। এই চ্যাপ্টারের তোমাদের বইতে আছে এই চ্যাপ্টারের অধ্যায় 6। ঠিক আছে, সঞ্চয় পড়াবো আজকে, সঞ্চয় বা সেভিংস। নর্মালি সঞ্চয় বলতে আমরা কি জানি? মানুষ ইনকামের সব কিছু যদি তার ভোগ ব্যয়ের পেছনে খরচ না করে ভবিষ্যতের জন্য কিছু জিনিস সঞ্চয় করে রাখে, তাকেই তো আমরা সঞ্চয় বা সেভিংস বলি। তাহলে আমরা কি জানি? আমরা জানি ইনকামের দুইটা পার্ট, ওয়াই ইজিক্যাল টু সি প্লাস এস। আমাদের ইনকামের দুইটা পার্ট, এখানে ওয়াই হচ্ছে আমার আয়, সি হচ্ছে আমার ভোগ ব্যয় বা কনজামশন, এস হচ্ছে আমার সেভিংস বা সঞ্চয়। তাহলে আমি যদি এই ইকুয়েশন থেকে এসটা বের করি, এস ইকুয়াল টু হবে আমার ওয়াই মাইনাস সি। আমি যদি এই ইকুয়েশনের সাপেক্ষে আমি যদি বলি যে আমাদের ইনকামের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কনজামশন, আরেকটা হচ্ছে কি সেভিংস। এই ইকুয়েশনের ভিত্তিতে আমি যদি সঞ্চয়টা বের করি, তাহলে আমরা লিখতে পারি যে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এখানে এসটা হচ্ছে সঞ্চয়, ওয়াইটা হচ্ছে ইনকাম বা জাতীয় আয়, সিটা আমার হচ্ছে কি কনজামশন বা ভোগ ব্যয়। তাহলে আমি ইকুয়েশনের ভিত্তিতে যদি সঞ্চয় কাকে বলে, আমি যদি বলি যে আমার জাতীয় আয় থেকে আমি যদি ভোগ ব্যয়টা বিয়োগ দিই, তাহলে আমি যা পাবো সেটাই হচ্ছে আমার কি সঞ্চয় বা সেভিংস। আমি আবার বলছি, আমি যদি ইনকাম থেকে আমার ভোগ ব্যয়টা বিয়োগ দিই, তাহলে আমার যা থাকবে সেটাই হচ্ছে আমার সঞ্চয় বা সেভিংস। আশা করি তোমরা আমার পড়া বুঝতে পারছো। এখন তাহলে সঞ্চয় অপেক্ষক আমরা সঞ্চয়টা পড়ে ফেললাম। এখন তাহলে আমরা পড়ব সঞ্চয় অপেক্ষক, হোয়াট ইজ সেভিংস ফাংশন। তাহলে চলো আমরা দেখি সঞ্চয় অপেক্ষক কী। সঞ্চয় অপেক্ষক বা সেভিংস ফাংশনটা কি? আমরা জানি এস ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, অর্থাৎ এখানে এসটা কি? এসটা হচ্ছে আমাদের, আমি একটা সঞ্চয় অপেক্ষক লিখলাম, এস ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। এখানে আমার এসটা হচ্ছে সঞ্চয়, ফাংশন হচ্ছে আমার অপেক্ষক চিহ্ন, আর ওয়াইটা হচ্ছে আমার কি আয়। তাহলে সঞ্চয় অপেক্ষকটা কি? আমরা জানি অপেক্ষকে আমাদের স্বাধীন চলক এবং অধীন চলক, দুইটা চলকের মধ্যে একটা নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পায়। তাহলে আমরা যদি বলি সঞ্চয় অপেক্ষক কি, তাহলে আমরা কি বলবো? যে অপেক্ষকের সাহায্যে জাতীয় আয়ের সাথে সঞ্চয়ের নির্ভরশীলতার একটা সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করা হয়, তাকে বলা হয় সঞ্চয় অপেক্ষক। আমি আবার বলছি, যে অপেক্ষকের সাহায্যে আয় এবং সঞ্চয়ের মধ্যে নির্ভরশীলতার সম্পর্কটাকে গাণিতিক উপায়ে প্রকাশ করা হয়, তাকে বলা হয় কি সঞ্চয় অপেক্ষক বা সেভিংস ফাংশন। আমরা একটা সঞ্চয় অপেক্ষক নিলাম, এস ইকুয়াল টু কি ফাংশন অফ ওয়াই। এখানে এসটা কি? এসটা হচ্ছে আমার সঞ্চয়, এফটা হচ্ছে অপেক্ষক, ওয়াইটা হচ্ছে আমার আয়। তাহলে মনে করো আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নেই, এস ইজিক্যাল টু 0.5 ওয়াই। এখন এই অপেক্ষক থেকে আমি ওয়াইয়ের অ্যাটলিস্ট কাল্পনিক মান 4টা নিব। ঠিক আছে, ওয়াইয়ের কাল্পনিক মান নিয়ে আমি সঞ্চয়গুলা বের করব এই অপেক্ষক থেকে। এই অপেক্ষক থেকে আমি ওয়াইয়ের মান নিলাম 0, 10, 20, 30। ঠিক আছে, ওয়াইয়ের কাল্পনিক মান নিয়ে আমি দেখব আমার
এই অপেক্ষক থেকে সঞ্চয়গুলো কত আসে। তাহলে y 0 হলে আমার s কত হবে 0.5 ইন্টু ওয়াইয়ের জায়গায় লিখলাম 0। কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে, 0 দিয়ে গুণ করলে কি হয়, শূন্যই হয়, তাই না। আবার y ইকুয়াল টু, তাহলে এখানে লিখলাম 0, y ইকুয়াল টু 10 হলে আমার s ইকুয়াল টু কত হবে 0.5 ইন্টু 10। 0.5কে কি আমরা হাফ লিখতে পারি, তাই না। আমাদের 1 ভাগ কি 2 ভাগ দিলেই আমাদের কত আসবে 0.5 আসবে। তাহলে 10 ভাগ 2 কত হবে 5। আমরা তাহলে এখানে লিখতে পারি 5। আবার y ইকুয়াল টু 20 হলে আমাদের ক্যালকুলেশনটা কি হবে, s ইকুয়াল টু 0.5 ইন্টু 20 লিখতে পারি হাফ ইন্টু 20। 20কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 10। আবার y ইকুয়াল টু 30 হলে আমরা কি পাবো ক্যালকুলেশন করে, s ইকুয়াল টু 0.5 ইন্টু 30 হাফ ইন্টু 30। 30কে 2 দিয়ে ভাগ করলে পাবো 15, লিখলাম এখানে 15। তাহলে দেখো আমি এই অপেক্ষক থেকে, সঞ্চয় অপেক্ষক থেকে আমি ওয়াইয়ের কাল্পনিক বিভিন্ন মান নিয়ে, অ্যাটলিস্ট তোমরা 4টা মান নিবে, 5টা মানও নিতে পারো, 6টা মানও নিতে পারো, বাট কমপক্ষে তোমাকে কাল্পনিক মান 4টা ধরতে হবে। আমি কাল্পনিক মান নিয়েছি 0, 10, 20, 30। তাহলে আমি এই সূচিতে কি দেখতে পাচ্ছি, ওয়াইয়ের কাল্পনিক মান বসিয়ে আমি সঞ্চয়ের মানগুলা বের করেছি। আমি এখানে কি দেখতে পাচ্ছি, দেখো ওয়াইয়ের মান ধীরে ধীরে বাড়ছে, 0 থেকে 10 হচ্ছে, 10 থেকে 20, আবার 20 থেকে বেড়ে হচ্ছে 30। তাহলে দেখো তালিকায় দেখা যাচ্ছে যে আমার ইনকামটা বাড়ছে, আমার কি হচ্ছে সঞ্চয়টাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। 0 থেকে দেখো 5 হয়েছে, 5 থেকে বেড়ে 10 হয়েছে, 10 থেকে বেড়ে 15 হয়েছে। তার মানে এই সূচিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের আয়ের সাথে সাথে আমাদের সঞ্চয়ের পরিমাণটাও বাড়ছে। অর্থাৎ আমার কি হচ্ছে, আমার ওয়াই বাড়ছে, ইনকামটা বাড়ছে, আমার সেভিংসটাও কি হচ্ছে বাড়ছে। তার মানে কি একটা পজিটিভ একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি, ইনকামের সাথে আমাদের সেভিংসের একটা পজিটিভ রিলেশন দেখতে পাচ্ছি, বা ধনাত্মক একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। আমার আয় বাড়ছে, আমার সঞ্চয়টাও কি হচ্ছে বাড়ছে। ওকে, ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার হয়েছি, আমাদের সঞ্চয় অপেক্ষকটা কি আমরা ক্লিয়ার হয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো পড়া। s ইকুয়াল টু 0.5 যদি হয় তাহলে আমি একটা তালিকার সাহায্যে দেখলাম আমার ইনকাম বাড়ছে, সঞ্চয়ও বাড়ছে। এখন তাহলে আমি একটু এই তালিকার ভিত্তিতে তোমাদেরকে একটু গ্রাফ এঁকে দেখাই যে আমার সঞ্চয় রেখাটা কেমন হবে। এই অপেক্ষকের সাহায্যে আমি যে বিভিন্ন কাল্পনিক মান ধরে একটা সূচি তৈরি করলাম, এখন এই তালিকার ভিত্তিতে আমি তোমাদেরকে গ্রাফ ড্র করে দেখাই যে সঞ্চয় রেখাটা কেমন হবে। ভূমি অক্ষে নিলাম ওয়াই, লম্ব অক্ষে নিলাম এস বা সঞ্চয়। এই হচ্ছে আমার 45 ডিগ্রি লাইন। আমরা জানি 45 ডিগ্রি লাইনের প্রতিটা বিন্দুতে কি হয়, আয় এবং সঞ্চয় হচ্ছে সমান। ওকে, আয় এবং সঞ্চয় হবে আমার সমান। তাহলে প্রাথমিক অবস্থায় আমার ইনকাম যখন 0, আমার সেভিংসও 0, এই হলো একটা বিন্দু পেলাম। আমার ইনকাম যখন 10, তখন আমার সেভিংস কত 5। ইনকাম আমার 10, সেভিংস 5, এই বিন্দুটার নাম দিলাম ই বিন্দু। এরপর আমার ইনকাম বেড়ে হয়ে গেল 20, আমার সঞ্চয় হচ্ছে 10। ইনকাম বেড়ে হয়ে গেল 20, আমার সঞ্চয় কত, সঞ্চয়ও বেড়ে হয়ে গেল 10, এই বিন্দুটার নাম দিলাম এফ বিন্দু। এরপর ইনকাম আরও বেড়ে হয়ে গেল 30, আমার সঞ্চয়ও পরিমাণও বেড়ে হয়ে গেল কত 15, এই বিন্দুটার নাম দিলাম জি। এখন আমি যদি 0, ই, এফ এই বিন্দুগুলোকে আমি যদি যোগ করি তাহলে আমি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা কি পাবো, সরলরেখা পাবো। এই সরলরেখাটাই আমার হচ্ছে কি, এই সরলরেখাটাই আমার হচ্ছে সঞ্চয় রেখা। এই রেখাটা দেখো 45 ডিগ্রি লাইনের নিচে আছে। কেন, কারণ 45 ডিগ্রি লাইনের যে ঢাল, সেই 45 ডিগ্রি লাইনের ঢাল থেকে আমাদের সঞ্চয়ের ঢালটা কম।
সেজন্য আমাদের সঞ্চয় রেখাটা 45 ডিগ্রি লাইনের নিচে অবস্থান করছে এবং রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। কেন ঊর্ধ্বগামী হয়েছে? কারণ আমরা এই তালিকার সাহায্যে দেখতে পাচ্ছি আমাদের ইনকামের সাথে সঞ্চয়ের একটা পজিটিভ রিলেশন বা ধনাত্মক একটা সম্পর্ক আছে, এজন্য রেখাটা ঊর্ধ্বগামী হয়েছে। আর 45 ডিগ্রি লাইনের ঢালের থেকে সঞ্চয় রেখার ঢাল কম, এজন্য এই রেখাটা কি 45 ডিগ্রি লাইনের নিচে অবস্থান করছে। তাহলে কি ক্লিয়ার? আমরা এই গ্রাফ দেখেও আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফ থেকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের কি ইনকামটা বাড়ছে, আমাদের সেভিংসটাও কি হচ্ছে বাড়ছে। দেখো ইনকাম 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 হচ্ছে, অর্থাৎ ইনকামটা বাড়ছে। আমাদের সঞ্চয়ের পরিমাণটাও কি প্রথমে ছিল 0, এরপরে হয়েছে 5, এরপরে 10, এরপরে হয়েছে 15। তার মানে আমার ইনকামটাও বাড়ছে, আমার কি হচ্ছে, আমার সঞ্চয়ের পরিমাণটাও বাড়ছে। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি আমার জাতীয় আয় বাড়ছে, আমার সেভিংসটাও বাড়ছে। এতটুকু মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে সঞ্চয় অপেক্ষক আমরা কি বলতে পারি? যে আমরা বলতে পারি আয়ের সাথে সঞ্চয়ের নির্ভরশীলতা সম্পর্ককে যখন গাণিতিক উপায়ে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় সঞ্চয় অপেক্ষক। তারপর আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিলাম আমরা s = 0.5y। এই সঞ্চয় অপেক্ষকের ভিত্তিতে আমরা একটা সূচি তৈরি করলাম এবং এই সূচির ভিত্তিতে আমরা একটা সঞ্চয় রেখা অঙ্কন করে দেখলাম যে আমাদের সঞ্চয় রেখার আকৃতিটা কেমন হয়। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? সঞ্চয় কাকে বলে প্রথমে পড়লাম, এরপর পড়লাম কি সঞ্চয় অপেক্ষক কাকে বলে। ওকে, এখন আমি চলে যাব তোমাদের ভোগ অপেক্ষক থেকে। হ্যাঁ, ভোগ অপেক্ষক থেকে কিভাবে আমরা সঞ্চয় অপেক্ষক নির্ণয় করব বা গঠন করব। ওকে, কনজাম্পশন একটা ফাংশন দেওয়া থাকবে, এটা থেকে আমরা কিভাবে আমরা সেভিংস ফাংশনটা নির্ণয় করব। চলো তাহলে আমরা দেখি। আমাদের পরবর্তী এখন আমরা যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে ভোগ অপেক্ষক হতে সঞ্চয় অপেক্ষক নির্ণয়। আশা করি তোমরা আমার পড়া বুঝতে পারছো। আর টপিকস রিলেটেড কোথাও যদি পড়া বুঝতে কোনো সমস্যা থাকে আমরা সেটা ক্লাসের পরে সলভ করার চেষ্টা করব যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে। ভোগ অপেক্ষক থেকে আমাদের সঞ্চয় অপেক্ষক, ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক নির্ণয়, ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক নির্ণয়। আমরা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নেই, মনে করো c = a + by। কেন স্বল্পকালীন বলছি? কারণ আমরা জানি স্বল্পকালীন ভোগ অপেক্ষকে এটা হচ্ছে আমার কি স্বয়ংভূত ভোগ আর byটা হচ্ছে পরিচিত ভোগ। স্বল্পকালীন ভোগ অপেক্ষকে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ অটোনোমাস কনজাম্পশন, আরেকটা হচ্ছে আমাদের কি পরিচিত ভোগ ইনডিউসড কনজাম্পশন। তাহলে আমি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিলাম, এই ভোগ অপেক্ষকটা কি? এটা হচ্ছে আমার স্বল্পকালীন ভোগ অপেক্ষক। আমি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিলাম, এখান থেকে আমি কি করব? এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমি সঞ্চয় অপেক্ষক নির্ণয় করব। আমরা জানি কি, আমরা জানি আমরা এর আগেও করেছি ইনকামের দুইটা পার্ট থাকে, y = c + s। এখান থেকে আমি যদি s এর মানটা বের করি, এখান থেকে আমি s এর মান পাবো s = y - c। তাহলে সরাসরি আমরা লিখে দিতে পারি, আমরা জানি s = y - c। তাহলে y - c এর জায়গায় এই মানগুলো বসাবো, c এর জায়গায় এই ফাংশনের মানটা বসাবো, তারপর কি করব? ব্র্যাকেট উঠাবো -by - a। ওয়াইগুলাকে সব এক পাশে লিখব, সাজিয়ে এক সাইডে লিখলাম। ওয়াইটা যেহেতু দুই জায়গায় আছে, ওয়াইটাকে কমন নিব 1 - b। তাহলে অতএব আমাদের সঞ্চয় অপেক্ষক হচ্ছে s = -a + 1 - b
ওয়াই। এটা হচ্ছে আমাদের স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা কি পেলাম, সঞ্চয় অপেক্ষকটা আমরা গঠন করলাম। আমাদের স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা কি করলাম, সূত্রের সাহায্যে এই ফর্মুলাটা ইউজ করে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এই সূত্রের সাহায্যে আমরা কি করলাম, সঞ্চয় অপেক্ষকটা গঠন করলাম। আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক আমাদের কত ছিল, এ প্লাস বি ওয়াই। এখান থেকে আমরা সঞ্চয় অপেক্ষক পেলাম এস ইকুয়াল টু মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ওয়াই। ওকে, তাহলে এটা গেল আমার স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমি একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিব, আমি যদি তোমাদেরকে এখন বলি যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক না নিয়ে আমি কি করব, একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিব। আমরা কি জানি, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে আমাদের স্বয়ংভূত ভোগ থাকে না, শুধুমাত্র প্ররোচিত ভোগ থাকে। তাহলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু বিওয়াই যদি নেই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের দীর্ঘকালীন ভোগ অপেক্ষক যদি নেই সি ইকুয়াল টু বিওয়াই। একইভাবে আমি সূত্র প্রয়োগ করে যে এইভাবে এই সূত্র প্রয়োগ করে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি যদি করি, দেখি কি হয়। সি এর জায়গায় আমি মান বসালাম বিওয়াই, ব্র্যাকেট ব্র্যাকেট উঠাবো ওয়াই মাইনাস বিওয়াই, দুই পাশে ওয়াই আছে যেহেতু ওয়াই কমন নিব, ওয়াই ওয়ান মাইনাস বি। তাহলে অতএব এস ইকুয়াল টু আমার হবে ওয়ান মাইনাস বি ইন্টু ওয়াই। তাহলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা কি পেলাম, দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষক আমরা নির্ণয় করতে পারলাম। প্রথমে আমরা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিয়েছি এ প্লাস বি ওয়াই, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। সেই স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমি সঞ্চয় অপেক্ষক গঠন করেছি এবং দেন আমি কি বললাম, আমি একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়েছি। সেই দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে আমি কি করলাম, সঞ্চয় অপেক্ষকটা নির্ণয় করলাম। এখন আসো তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে যদি আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিই, সংখ্যাসূচকভাবে গাণিতিক উদাহরণ যদি দিই। তাহলে একটা সংখ্যাসূচক আমি একটা সংখ্যাসূচক স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিচ্ছি, ঠিক আছে। সেখান থেকে আমি সঞ্চয় অপেক্ষকটা বের করব, সেই জায়গা থেকে আমি সঞ্চয় অপেক্ষকটা বের করব। তাহলে দেখি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক আমরা নেই, গাণিতিক উদাহরণের সাহায্যে আমি দেখাই। স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু মনে করো 100 প্লাস 0.6 ওয়াই। এটা হচ্ছে আমার স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক। আমরা এখান থেকে কি জানি, আমরা জানি এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তাহলে ওয়াই মাইনাস সি এর জায়গায় এই মানটা বসাবো 100 প্লাস 0.6 ওয়াই, ব্র্যাকেট উঠিয়ে দিব ওয়াই মাইনাস 100 প্লাসে মাইনাসে মাইনাস 0.6 ওয়াই। ওয়াইগুলাকে এক সাইডে সাজিয়ে লিখব মাইনাস 0.6 ওয়াই মাইনাস 100, যেহেতু দুই সাইডেই ওয়াই আছে ওয়াইটাকে কমন নিতে পারি, 1 মাইনাস ওয়াই কমন নিলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 0.6। তাহলে মাইনাস 100, 1 থেকে 0.6 বিয়োগ দিলে কত থাকবে, 1 থেকে 0.6 বিয়োগ দিলে থাকবে 0.4 ইন্টু ওয়াই। তাহলে অতএব আমরা সঞ্চয় অপেক্ষক লিখতে পারি এস ইকুয়াল টু মাইনাস 100 প্লাস 0.4 ওয়াই। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমরা যদি একটা গাণিতিক উদাহরণের সাহায্যে দেখি। গাণিতিক উদাহরণে আমি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিয়েছি সি ইকুয়াল টু 100 প্লাস 0.6 ওয়াই। এখান থেকে আমি দেখো আমি কিন্তু সঞ্চয় অপেক্ষকের এই সূত্রটা এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এই সূত্রটা প্রয়োগ করে আমি কিন্তু স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষকটা গঠন করলাম। ওকে, আমার ধারণা তোমরা আমার পড়া বুঝতে পারছো। তাহলে আমি দেখো আমি কি পড়লাম আজকে। প্রথমে আমরা পড়লাম সঞ্চয় কাকে বলে, তারপর কি পড়লাম সঞ্চয় অপেক্ষকটা কি, ঠিক আছে। সেই সঞ্চয় অপেক্ষক থেকে আমি কি করলাম, একটা কাল্পনিক তালিকা তৈরি করলাম এবং সেই কাল্পনিক তালিকার ভিত্তিতে আমরা কি করলাম, আমরা একটা সঞ্চয় রেখা অঙ্কন করে দেখলাম। তারপরে আমরা পড়লাম ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক কিভাবে নির্ণয় করব বা গঠন করব। প্রথমে আমি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিলাম সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। সেই স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমি কি করলাম, সঞ্চয় অপেক্ষক নির্ণয় করলাম।
তারপর আমি একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়েছি সি ইকুয়াল টু বিওয়াই। সেই দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে আমি এই সূত্র প্রয়োগ করে সেম সূত্র এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এই সূত্রটা প্রয়োগ করে আমি কি করেছি, দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষকটা নির্ণয় করেছি। এবং থার্ড ওয়ান, 3 নম্বরে আমি যেটা করলাম, আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়েছি। স্বল্পকালীন ভোগ অপেক্ষক আমি সংখ্যাসূচক নিয়েছি কি সি ইকুয়াল টু 100 প্লাস 0.6y। তাহলে এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক এভাবে যদি গাণিতিকভাবে থাকে, সংখ্যাসূচকের মধ্যে থাকে, তাহলে এই গাণিতিক উদাহরণ থেকেও আমার আর কিছুই না, আমি কিন্তু আগের সেম সূত্র প্রয়োগ করে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এই আগের সেম সূত্রটা প্রয়োগ করেই কিন্তু আমি কি স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষকটা গঠন করেছি। আমি আশা করি এই পর্যন্ত আমার পড়া তোমরা বুঝতে পারছো। এখন তাহলে আমরা চলে যাই আমাদের ভোগ রেখা থেকে আমরা কিভাবে সঞ্চয় রেখাটা ড্র করতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ভোগ রেখা থেকে আমরা কিভাবে সঞ্চয় রেখাটা ড্র করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। আমরা কিন্তু আজকের ক্লাসে মোটামুটি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক শিখে ফেলেছি। সঞ্চয় কি শিখেছি, সঞ্চয় অপেক্ষক কি সেটা জেনেছি, সঞ্চয় অপেক্ষক থেকে কিভাবে সূচির ভিত্তিতে আমরা কিভাবে সঞ্চয় রেখাটা আঁকতে পারি সেটা জেনেছি। এবং আমরা 3 নম্বর টপিক্সটা কি পড়লাম, যে ভোগ অপেক্ষক থেকে কিভাবে আমরা সঞ্চয় অপেক্ষকটা কি গঠন করতে পারি। তাহলে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক্সে। সেটা কি, সেটা হচ্ছে ভোগ রেখা থেকে, ভোগ রেখা হতে সঞ্চয় রেখা নির্ণয়, সঞ্চয় রেখা নির্ণয়। ভোগ রেখা হতে আমাদের পরবর্তী টপিক্স হচ্ছে ভোগ রেখা হতে সঞ্চয় রেখা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নেই সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সিটা হচ্ছে ভোগ ব্যয়, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, বিওয়াইটা হচ্ছে প্ররোচিত ভোগ। এটা আমার কি সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, এটা হচ্ছে আমার একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক, স্বল্পকালীন কনজাম্পশন ফাংশন আমরা নিলাম। এখান থেকে আমি কি করব, আমি এখন সঞ্চয়ের মানটা বের করব। আমরা জানি এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, আমরা এখান থেকে সঞ্চয়ের মানটা এর আগেও বের করেছি ওয়াই মাইনাস সি। তাহলে আমাদের সঞ্চয়টা কত হয়েছিল, ওয়াই মাইনাস সি এর মানগুলো লিখব, কত এসেছিল আমাদের ক্যালকুলেশন, ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ওয়াই, তাই না? এরকম সঞ্চয় অপেক্ষক এরকম এসেছিলো। আমি আর ডিটেলস স্টেপ বাই স্টেপ ভেঙে করে দিলাম না, কারণ এই ক্যালকুলেশনটা আমি একটু আগেও তোমাদেরকে ভেঙে ভেঙে করিয়েছি। তাহলে আমি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক যদি নেই সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, এখান থেকে আমি সঞ্চয় অপেক্ষক সূত্রের সাহায্যে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এই সূত্র দিয়ে আমি সঞ্চয় অপেক্ষক কত পেলাম, এস ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ইন্টু ওয়াই। এটা হচ্ছে আমার কি সঞ্চয় অপেক্ষক। এখন আমি তোমাদেরকে গ্রাফ ড্র করব, গ্রাফে চলে যাব। ওকে, মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ওয়াই। তাহলে আমার স্বল্পকালীন ভোগ অপেক্ষক ছিল সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। আমি এখান থেকে সঞ্চয় অপেক্ষক পেলাম মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ইন্টু ওয়াই। এই হলো আমার ভোগ অপেক্ষক, এই হলো আমার সঞ্চয় অপেক্ষক। আমি চলে যাব গ্রাফে, আমি চলে যাব গ্রাফে। এখানে আমি নিলাম সি আর এস ভোগ ব্যয় আর হচ্ছে সঞ্চয়, এখানে নিলাম ওয়াই আই। এই হচ্ছে আমার 45 ডিগ্রি লাইন। আমি তাহলে ভোগ রেখা একটা আঁকলাম সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, ভোগ রেখা আঁকলাম। এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে আমার 45 ডিগ্রি লাইনকে ভোগ রেখাটা ইন্টারসেক্ট করেছে। এই পয়েন্টের নাম দিলাম মনে করো বি, এই ইনকাম লেভেলটা দিলাম y1। ওকে, আমরা জানি যে 45 ডিগ্রি লাইনের প্রতিটা বিন্দুতে আমার কি, আমার আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান।
45 ডিগ্রি লাইনের প্রতিটা বিন্দুতে আমার কি আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান। তাহলে আমার ভোগ ব্যয় রেখাটা আমি যখন অঙ্কন করেছি সেই ভোগ ব্যয় রেখাটা আমার 45 ডিগ্রি লাইনকে বি বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। তাহলে বি বিন্দু থেকে আমি যদি আমার ভূমি অক্ষের উপরে লম্ব টানি, আমি ইনকাম লেভেল পাবো y1। ওকে, ইনকাম লেভেল পাবো y1। এখন দেখো এই প্রাথমিক অবস্থায় আমার কি ভোগ ব্যয়টা আমার কত হচ্ছে 0, অর্থাৎ প্রাথমিক ইনকাম লেভেলে আমার 0 ইনকাম লেভেলে আমার শুধুমাত্র স্বয়ংভূত ভোগটা আমি পাচ্ছি 0 পরিমাণ। ওকে, ইনকাম যখন আমার 0 এই লেভেলে আমি আমার স্বয়ংভূত ভোগটা পাচ্ছি 0 পরিমাণ। তার মানে এই লেভেলে আমার কোনো সঞ্চয় নাই, অর্থাৎ ডিসসেভিংস হচ্ছে বা অসঞ্চয় হচ্ছে। তাহলে আমি এখানে একটা পয়েন্ট আমি দিতে পারি, এখানে পয়েন্ট দিতে পারি। এই পয়েন্টের নাম দিলাম মনে করো ডি, এই পয়েন্টের নাম দিলাম ডি। তাহলে আমার ডিসসেভিংস কতখানি হচ্ছে 0 ইনকাম লেভেলে যখন আমার স্বয়ংভূত ভোগ 0 পরিমাণ, এই জায়গাটায় কিন্তু 0 ইকুয়াল টু 0D সমান করে আমরা নিচেও কিন্তু লিখলাম। যেহেতু নেগেটিভ মান এজন্য রেখাটা কি হচ্ছে 0 নিচে যাবে। তাহলে আমার ডিসসেভিংস কতখানি হচ্ছে 0D পরিমাণ। তাহলে এই ডি বিন্দু থেকে আমার কি হবে সঞ্চয় রেখাটা যাবে, সঞ্চয় রেখাটা এই ডি বিন্দু থেকে যাবে -a + 1 - by সঞ্চয় রেখাটা যাবে বি বিন্দুতে। দেখো আমি বি বিন্দুতে বলছি আমার কি বি বিন্দুতে 45 ডিগ্রি লাইনকে ভোগ রেখাটা ইন্টারসেক্ট করেছে। তার মানে বি বিন্দুতে আমার আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান। যখন আমার আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান হয়ে যাবে সেক্ষেত্রে আমার কোনো সঞ্চয় থাকবে না, অর্থাৎ সঞ্চয়ের পরিমাণটা হবে 0। দেখো y1 ইনকাম লেভেলে y1 বিন্দু দিয়ে আমরা কিন্তু সেটাই আমরা বুঝতে পারছি। বি বিন্দুতে আমার কি আয় এবং ভোগ ব্যয় সমান, আমার সঞ্চয় হচ্ছে 0। দেখো y1 বিন্দু দিয়ে আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। y1 ইনকাম লেভেলে আমার সঞ্চয়ের পরিমাণ কত 0। আমরা কি জানি ভূমি অক্ষের প্রত্যেকটা বিন্দুতে আমার কি হয় এই 0 নির্দেশ করবে, তাই না? y1 ইনকাম লেভেলে আমার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 0। তাহলে আমরা প্রথমে যখন আমার ইনকাম লেভেলটা 0 ছিল তখন আমার শুধু স্বয়ংভূত ভোগ ছিল 0 পরিমাণ, তখন অসঞ্চয়ের পরিমাণ ছিল কত, ডিসসেভিংসটা ছিল 0D পরিমাণ। তার মানে ডি আমার একটা বিন্দু আমরা পেয়েছি আর y1 একটা বিন্দু আমরা কি পেয়েছি। এখন তাহলে আমরা যদি ইনকামের পরিমাণটা বাড়াই 0y1 থেকে আমরা ইনকামের পরিমাণ যদি 0y1 থেকে ইনকামের পরিমাণ যদি 0y2 করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই পয়েন্টগুলোর নাম দেই EFG। ওকে, এই পয়েন্টগুলোর নাম দিলাম EFG। তাহলে দেখো আমার ইনকাম লেভেল যখন 0y1 থেকে 0y2-তে যাবে তখন সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার ভোগ ব্যয়টা হবে FY2 পরিমাণ। আমার ইনকাম লেভেল যখন আমার 0y1 থেকে 0y2-তে যাবে 0y2-তে যাবে তখন আমার ভোগ ব্যয়টা কতখানি হবে, ভোগ ব্যয়টা হবে FY2 পরিমাণ, FY2 পরিমাণ। 0y2 ইনকাম লেভেলে আমার কি হবে, 0y2 ইনকাম লেভেলে আমার ভোগ ব্যয়টা হবে এটা হচ্ছে ভোগ রেখা FY2 পরিমাণ এতটুকু। 0y2 ইনকাম লেভেলে আমার ভোগ ব্যয়টা হবে এতটুকু FY2 পরিমাণ। ওকে, আমার ভোগ ব্যয় 0y2 আয়ে আমার ভোগ ব্যয় হবে FY2 পরিমাণ। তাহলে দেখো আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে কতখানি, আয় বৃদ্ধি পাচ্ছে এই y1 y2 ঠিক আছে। আমার আয় বৃদ্ধি পাচ্ছে কতখানি, আয় বৃদ্ধি পাচ্ছে আমার দেখো y1 y2 পরিমাণ, আমার আয়টা বৃদ্ধি পাচ্ছে y1 y2 পরিমাণ। আর আমার ভোগটা বৃদ্ধি পাচ্ছে কতখানি, ভোগ ব্যয় বৃদ্ধি পাচ্ছে
ভোগ ব্যয়টা কতখানি বৃদ্ধি পাচ্ছে? ভোগ ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে আমার এফজি পরিমাণ, তাই না? আমার কি হচ্ছে, আমার ইনকামটা বাড়ছে Y1 Y2 পরিমাণ, আর ভোগ ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে এফজি পরিমাণ। তাহলে আমি আমি বিন্দু পেলাম, এই জি বিন্দু দিয়েও আমার কি, আমি প্রথমে পেলাম ডি বিন্দু, তারপর পেলাম Y1 বিন্দু এবং শেষে পেলাম জি বিন্দু। এই তিনটা রেখাকে আমি যদি যোগ করি আমি পাবো আমার কি, সঞ্চয় রেখা S = -A + 1 - BY। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনকাম ছিল প্রাথমিক অবস্থায়, কি ছিল? ইনকাম প্রাথমিক অবস্থায় ছিল 0Y1 পরিমাণ, তখন আমার ভোগ ব্যয়টা ছিল BY1 পরিমাণ। ইনকামটা আমার 0Y1 থেকে বেড়ে হলো 0Y2 পরিমাণ, সেক্ষেত্রে আমার ভোগ ব্যয়টা বেড়ে হয়ে গেল FY2 পরিমাণ, FY2 পরিমাণ। তাহলে আমার সঞ্চয় দেখো কতখানি হচ্ছে, আমি 45 ডিগ্রি লাইন এবং ভোগ ব্যয় ব্যবধান থেকে সঞ্চয়টা আমরা কিন্তু বের করতে পারি। আমার সঞ্চয় কিন্তু এক্ষেত্রে আমার হচ্ছে EF পরিমাণ। এই EF হচ্ছে EF = GY2 এর সমান। আমার EFটা হচ্ছে সঞ্চয়ের পরিমাণ, এই EFটা আমার কতখানি সমান, এই GY2 এটার সমান। তার মানে জি আরেকটা পয়েন্ট, আমরা সঞ্চয়ের আরেকটা বিন্দু পেলাম। প্রথমে পেলাম ডি বিন্দু, এরপরে পেলাম Y1 বিন্দু। প্রথমে আমার অসঞ্চয়, যখন আমার ডি সেভিংস, ডি একটা বিন্দু পেলাম। এরপরে যখন আমার আয় এবং ভোগ ব্যয়টা সমান, তখন আমার সঞ্চয়ের পরিমাণটা 0, Y1 একটা বিন্দু পেলাম। এবং তারপর আমার সঞ্চয়টা যখন আমার EF পরিমাণ, তখন আমার EF = আমরা লিখতে পারি GY2, জি একটা বিন্দু পেলাম। DY1 জি এই তিনটা বিন্দু যোগ করলে আমরা পাবো আমাদের সঞ্চয় রেখা। তার মানে কি, আমাদের এরকম ভোগ অপেক্ষক যদি দেওয়া থাকে তাহলে আমরা কি বের করতে পারবো, সেখান থেকে আমরা ভোগ রেখা থেকে আমরা কিন্তু সঞ্চয় রেখা নির্ণয় করতে পারবো, আঁকতে পারবো। তার মানে আমরা কি পড়লাম, আমাদের সামারিটা কি? তাহলে সামারিটা হচ্ছে আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের কি হবে, সঞ্চয়টাও বাড়বে। ওকে, ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের সঞ্চয়টাও বাড়বে। তাহলে আজকে এ পর্যন্তই আমি তাহলে শেষ করছি এই টপিক্সটা দিয়ে। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের টপিক্স রিলেটেড সব সমস্যার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক্স নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।